পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবস আজ, তবে ছুটির আমেজ কাটেনি সরকারি বেসরকারি অফিসে। একই সাথে রাজধানীর ছোট বড় বেশিরভাগ বিপণী বিতান এখনও বন্ধ, রাস্তায়ও নেই চিরচেনা যানজট। এছাড়া আজ থেকে আবারও সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময়সূচি চালু হয়েছে সব অফিসে। মইদুল ইসলামের রিপোর্ট। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে অনেকটাই ফাঁকা সচিবালয়। অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগ চেয়ার টেবিলেও লেগে আছে ছুটির আমেজ। এদিকে বুধবার থেকে নতুন সময়সূচিতে অর্থাৎ ৮ ঘন্টা অফিস করবেন সব প্রতিষ্ঠানের কর্মজীবীরা। পরিবর্তিত সূচি অনুযায়ী অফিসের সময় আবারও সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তবে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকের কার্যক্রম চলবে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, কিন্তু লেনদেন হবে বিকেল 4টা পর্যন্ত। ছুটি শেষে প্রথম দিনের অনেকটাই কর্মব্যস্তহীন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো। এছাড়া ভোরে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ খুব একটা দেখা যায়নি। বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও একই অবস্থা। অনেকটা স্বস্তিতেই ফিরছেন ঢাকাবাসী। অফিস আদালত আজকে খোলা, তো কাজেই আমরা আত্মীয় স্বজনকে রেখে আসছি, একটু তো খারাপ লাগবেই। পেটের দায়ে আমরা আমাদের চাকরি করতে হই, যার কারণ ছেলে মেয়ের সুখ শান্তির দিকে তাকাইয়া আমরা চাকরিতে আসতে হয়। ঈদের পরে ছুটিতে যেহেতু কম, আজকে থেকে অফিস শুরু হচ্ছে, চলে আসতে হলো। এই কর্মব্যস্ততা জীবনে আবার শুরু হলো আর কি। এদিকে রাজধানীর রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা এখনও অনেক কম, কিন্তু ঈদ করতে যারা ঢাকায় এসেছিলেন কিংবা যারা ঈদে গ্রামের বাড়িতে যেতে পারেননি বুধবার, তাদের অনেককেই দেখা গেছে ঢাকা ছাড়তে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিএনপি মহাসচিবের যুদ্ধে জড়ানোর মনোভাব থাকলে সার্বভৌমত্ব নিয়ে অনেক কিছুই বলতে পারেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি বলেছেন, সরকার যুদ্ধের পক্ষে নয়, কিন্তু আক্রমণ করলে বসে থাকবে না। সকালে সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে ওবায়দুল কাদের বলেন, সেন্ট মার্টিনে যে গুলির কথা বলা হচ্ছে সেটা সে দেশের কোনো সরকারি বাহিনীর নয়। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে রাজ্য সরকারকে রাজি করানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের বলেও জানান ওবায়দুল কাদের। এছাড়া ঈদ যাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক না হলেও মানুষের মনে উচ্ছ্বাস ছিল বলেও জানান তিনি। সার্বভৌমত্ব ঠিকই আছে, সার্বভৌমত্ব লঙ্ঘিত হলে আলাপ আলোচনার সীমাটা যদি কেউ পেরিয়ে যায় এবং সত্যি এখানে আক্রমণের একটা মুড নিয়ে তারা যদি আক্রমণে আসে, তো আমরা কি বসে থাকবো? আমরা বসে বসে আঙ্গুল চুষবো? আমাদেরকে পাল্টা জবাব দিতে হবে। তথাকথিত উন্নয়নের নামে দলীয় নেতাকর্মী ও বেনজিরদের সরকার দুর্নীতি আর লুটপাটের সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবি এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল শেষে এই অভিযোগ করেন তিনি। সরকারের গণবিরোধী নীতির কারণে জ্বালানি, বিদ্যুৎ ও পানিসহ সব জিনিসের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতি করলে কাউকে ছাড় নয়, ক্ষমতাসীনদের এমন বক্তব্য কথার কথা মন্তব্য করে রিজভী অভিযোগ করেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশ ছাড়ার সুযোগ করে দিয়েছে সরকারই। আপনি তো বেনজিরকে দেশ থেকে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আইজি হয়ে রিটায়ার করেছেন, সর্বশেষ হয়তো ৮০-৯০ হাজার টাকা হবে। তাহলে তার ছেলে মেয়ে স্ত্রীর নামে এত ফ্ল্যাট কোত্থেকে আসলো? এত জায়গা জমি কোথা থেকে হলো? তথাকথিত উন্নয়নের নামে আপনি সুযোগ করে দিয়েছেন বেনজিরদের মতো আপনার দলের এবং আপনাদের সাথে ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তাদের লুট করো। এবার যুক্তরাষ্ট্র, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের ভিড়টা চোখে পড়েনি তেমন। যে কয়েকজন যাওয়া আসার মধ্যে ছিলেন তাদের মাঠ পর্যায়ে সংগঠক হিসেবেই সবাই চেনে। আরও একটি বিশ্বকাপে বাংলাদেশ কি পাবে না পাবে এই নিয়ে যখন কৌতূহল, তখন যুক্তরাষ্ট্রের আয়োজন থেকে কি শিখল বিসিবি। বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, সেখানকার আয়োজন নতুন অনেক ভাবনা মাথায় ঢুকিয়েছে বিসিবি। ওয়েস্ট ইন্ডিজ থেকে রিপোর্ট বর্ষণ কবিরের। বাংলাদেশ দলের অনুশীলনে সাধারণত বোর্ড পরিচালকদের
দেখা মেলা ভার। জাতীয় দল যখন ভালো করতে থাকে তখন বিভিন্ন জায়গা থেকে সেই সংখ্যাটা বাড়তে থাকে বিদেশে, কিন্তু নিয়মিত অনুশীলনে শুধুই দেখা যায় ঘুরে ফিরে সেই জালাল ইউনুস, তানভীর আহমেদ, আহমেদ সাজিদুল আলমদের। এই বিশ্বকাপের সুপার 8-এর আগে পর্যন্ত বোর্ড সভাপতি ছায়া দেখা যায়নি দলের কাছে। যুক্তরাষ্ট্রের মতো ক্রিকেট বিবর্জিত এক অঞ্চলে এমন আয়োজন থেকে কি শিখছেন এই পরিচালকরা? যারা ক্রিকেট নেশন না, তারা যে চাইলেও এই ধরনের একটা অর্গানাইজেশন এই ধরনের একটা টুর্নামেন্ট অর্গানাইজ করতে পারে, এটাই আসলে প্রথমত শিক্ষার বিষয়। যে একদম ক্রিকেটিং ইনফ্রাস্ট্রাকচার না থাকার পরেও যে তারা এই ধরনের ফ্যাসিলিটিসগুলো তো তাড়াতাড়ি করতে পেরেছে, সেটাই আসলে এখান থেকে শিক্ষণীয় বিষয়, যে এটা চাইলেও করা যায়। খণ্ডকালীন স্টেডিয়াম তৈরি করে নাসাউতে যে আকর্ষণ কেড়ে নেওয়ার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র, সেটা মার খেয়ে গেছে বৈরী উইকেটের কারণে। বিসিবি তাদের অভিজ্ঞতা থেকে জানে মাঠ ছাড়া কোনো কিছুই স্থায়ী নয়। তারপরও এবারের বিশ্বকাপ নারী বিশ্ব মঞ্চের আগে তাদের বেশ কিছু ভাবনার খোরাক জুগিয়েছে। এই আইসিসির যেই গাইডলাইন থাকবে, সেই গাইডলাইন অনুযায়ী যা যা করণীয় আছে সেগুলো তো বিসিবি অবশ্যই কমপ্লিট করবে। এবং মেয়েদের ক্রিকেট যেহেতু আস্তে আস্তে আরও সম্প্রসারিত হচ্ছে সারা দুনিয়াতে, সো আমার মনে হয় যে আইসিসিরও এই ব্যাপারে আরও বেশি যদি কোনো কিছু করার প্রয়োজনীয়তা মনে করে তারা, সেগুলো আমাদেরকে যদি জানায় বা প্রত্যেকটা দেশকে যদি জানায়, তাহলে সবগুলো দেশই সেই ব্যাপারে পদক্ষেপ নেবে। এবছরের নারী টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ওয়েস্ট ইন্ডিজ। ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় পৃথক পাহাড় ধসে 8 রোহিঙ্গা সহ 10 জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস সহ অন্যদের উদ্ধার অভিযানের পর ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কক্সবাজারের ইকরাম চৌধুরীর টিপোর পাঠানো রিপোর্ট। ঘুমাতে গিয়ে চিরঘুমে চলে গেল তারা। পাহাড় ধস কেড়ে নিল 10 প্রাণ। দুদিন ধরে কখনো অবিরত, কখনো থেমে থেমে বৃষ্টিপাত উখিয়া এবং টেকনাফে। অসহ্য গরমে তা প্রশান্তি আনলেও বুধবার ভোরে উখিয়ার বালুখালী ও কুতুপালংয়ের কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাটি চাপা পড়ে বেশ কয়েকটি ঘর। এতে বালুখালীর 10 নম্বর ক্যাম্পের 4 জন, 9 নম্বর ক্যাম্পের 3 জন, 8 নম্বর ক্যাম্পের 1 জন, 14 নম্বর ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় পালংখালীর বাসিন্দা এক স্কুল ছাত্র এবং কুতুপালংয়ের 1 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মৃত্যু হয় 1 জনের। মসজিদ হইলে 2 জন, বউ আর জামাই। খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, এপিবিএন সহ স্বেচ্ছাসেবক দল। বেশ কয়েকটি ক্যাম্পেই ভূমিধসের ঘটনা ঘটে। মৃতদেহ এটা স্থানীয় পুলিশ শ্রোতাল রিপোর্ট করেছে, করে পরিবারের হেফাজতে জিম্মায় দেওয়া হয়েছে। এখানে যারা পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের উপরে বসবাস করছে ঝুঁকিপূর্ণ অবস্থায়, আমরা তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। ভারী বৃষ্টিতে ফের পাহাড় ধস ও হতাহতের আশঙ্কা থেকেই যাচ্ছে। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া চলমান থাকবে বলে জানিয়েছে প্রশাসন। এনটিভি নিউজ ডেস্ক। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন দুর্গতরা। পানিবন্দী বিপুল সংখ্যক মানুষ আছে খাবার ও পানির সংকটে। পানি উন্নয়ন বোর্ড 10টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে বলে জানিয়েছে। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। গত 3 দিন ধরে বন্যার পানির সাথে সংগ্রাম করছেন সুনামগঞ্জের অন্তত 20 লাখ মানুষ। এর মধ্যে আগামী 48 ঘন্টা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে বানভাসী মানুষের জন্য। সুরমা নদীর পানি এখনও বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পৌর শহরে 2 থেকে 3 ফুট পানি বেড়েছে। শহরের বেশিরভাগ এলাকা হাঁটু থেকে কোমর পানি, কোথাও বুক পানিতে তলিয়ে আছে। আমরা আতঙ্কে আছি যে 2022 সালের বন্যাকেও এটা অতিক্রম করে কিনা। প্রতিটা বাড়ি করে অতিরিক্ত পানি ঢুকতেছে, বাড়তেছে। সকালে দেখছি এই অবস্থা, এখন আরো বেশি অবস্থা। ঈদের দিন বার হয়েছি যে সকাল থেকে এই পর্যন্ত আসিও ভিজা, তার মালপত্র আমরা সব তো গেছে। সিলেটের কোম্পানিগঞ্জ থানার সদর মডেল উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে গবাদি পশু সহ আশ্রয় নিয়েছেন বানভাসী অন্তত 30টি পরিবার। অব্যাহত বৃষ্টি ও ভারতের পাহাড় থেকে নেমে আসা ঢলের কারণে জেলা জুড়ে 6 শতাধিক আশ্রয় কেন্দ্রে প্রতিদিনই বাড়ছে এমন সব হারানো মানুষের ভিড়।
ঘর তল গেছে গা, পানি লেগে গেছে গা চালের মধ্যে, কারণে আমরা মানুষ আইনা দিয়া গেছে। অবস্থা বেশি খারাপ, মানে কোমর পানি আমরা গরো। আমরা 3 দিন হইছে আইছি, এরপর আমরা কোনো খাবার সাবার কিছু নাই। মৌলভীবাজারের 6 উপজেলায় দেখা দিয়েছে বন্যা। পানিবন্দী হয়ে পড়েছেন এসব উপজেলার প্রায় 2 লাখ মানুষ। জেলার মনু, কুশিয়ারা, ধলাই ও জুড়ি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে, খোলা হয়েছে 98টি আশ্রয় কেন্দ্র। ভারী বর্ষণে কক্সবাজারের টেকনাফের অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। অন্তত 1 লাখ মানুষ পানিবন্দী জীবনযাপন করছে। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা। লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নেত্রকোনায় বাড়ছে নদ নদীর পানি। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর নিয়ে কথা বলছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরীর সাথে। গিয়াস, আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। টিউলিপ, আমরা গত 2 দিন ধরেই দেখছিলাম সুনামগঞ্জের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যে বন্যা দুর্গত মানুষ আছেন তারা এসে আশ্রয় নিয়েছিলেন। আমি তাদের সাথে কথা বলেছিলাম যে তারা তারপরে চেষ্টা করছিলেন গবাদি পশু, নিজের আসবাবপত্র সহ সবকিছু বাঁচিয়ে কোনো মতে ঘরে পড়ে থাকবেন, কিন্তু একটা সময় এমন অবস্থার বেগতিক হয় যে আর ঘরে টিকা যায় না, যার কারণে তারা গত 2 দিন ধরে আশ্রয় কেন্দ্রে উঠেছেন এবং আশ্রয় কেন্দ্রে ওঠার পরে তারা নানান অভিযোগ করেছেন, কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা দেখতে পাচ্ছিলাম। টিউলিপ, আমি যদি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সুনামগঞ্জে ক্রমেই বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে এবং বন্যা নতুন নতুন করে এলাকা বন্যা দেখা দিচ্ছে। সুনামগঞ্জ সদর উপজেলায় যদি আমি বলি, সুনামগঞ্জ শহরের বেশ কিছু এলাকা এখনো বন্যার পানি বাড়ছে, যদিও নদীর পারে কিছুটা পানি কমছে, কিন্তু হাওড় এলাকায় যেসব এলাকা আছে সেই সব এলাকায় প্রতিদিনই প্রতি ঘন্টায় ঘন্টায় মুহূর্তে মুহূর্তে পানি বেড়ে বন্যা পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। সুনামগঞ্জ সদর উপজেলা, সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর, দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর সহ সুনামগঞ্জের 12 উপজেলায় 32 লাখ জনগোষ্ঠীর বসবাস। এখানে প্রায় 15 থেকে 20 লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছেন। তবে মানুষজন যেটা এখন যারা আশ্রয় কেন্দ্রে উঠেছেন এবং যারা বন্যা দুর্গত পানিবন্দী আছেন তারা সবাই খাদ্য সহায়তা, ত্রাণ সহায়তা চাচ্ছেন, কারণ গত 2 দিন ধরে পানিবন্দী থেকে মানুষ অনেকটাই নিরুপায় হয়ে পড়েছেন। টিউলিপ। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে সিলেট ও সুনামগঞ্জে মাসব্যাপী হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর মেঘমালার কারণে 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সিলেটে আরো 10 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সাথে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর অর্থাৎ তিস্তা ক্যাচমেন্ট এরিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুতরাং আমাদের উত্তর অঞ্চলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং সেই সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। যুদ্ধে জড়ানোর মনোভাব নিয়ে বিএনপি মহাসচিব বক্তব্য দিচ্ছেন উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার আলোচনা চায় কিন্তু কেউ আক্রমণ করলে বসে থাকবে না। বিস্তারিত রকুনুদ্দিনের রিপোর্টে। বুধবার সকালে সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। জানান, বিআরটি এর হিসেবে এবারের ঈদ যাত্রায় 95টি দুর্ঘটনায় 92 জন হতাহত হয়েছেন। সড়কে শৃঙ্খলা এখনও মাথা ব্যথার কারণ জানিয়ে মন্ত্রী বলেন, মোটরসাইকেল ও ইজি বাইক সড়ক দুর্ঘটনার বড় কারণ। এ বিষয়ে নীতিমালা দ্রুত করারও তাগিদ দেন মন্ত্রী। ইজি বাইক, রাস্তা, রোডসেনা, হাইওয়ে যে অবাধভাবে চলাচল করে, অনেক জায়গায় অনেক জনপ্রতিনিধি সমর্থন করেন অথবা পেছন থেকে মদত দেন। বিশ্বব্যাংকের নিরাপদ সড়ক এই প্রজেক্টের বাস্তবায়ন হলে অনেকটা শৃঙ্খলা ফিরে আসবে বলে প্রতীয়মান হচ্ছে, কিন্তু কাজটা এক্সপিডিয়েট করা দরকার। এ সময় দেশের সার্বভৌমত্ব ও ঈদে মানুষের অস্বস্তি নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যেরও জবাব দেন ওবায়দুল কাদের। ফখরুল সাহেব যদি যুদ্ধে জড়াতে চান তাহলে প্রভোকেশনের ফাঁদে আমরা পড়তে পারি। আমরা সরকারে আছি, আমাদের দায়িত্ব আছে। সত্যি এখানে আক্রমণের একটা মুড নিয়ে তারা যদি আক্রমণে আসে তো আমরা কি বসে থাকবো?
আমরা বসে বসে আঙ্গুল চুষবো? আর প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে তিস্তার পানি বন্টন চুক্তি হবে কিনা এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। সেখানে রাজ্য সরকারের একটা সাপোর্টের বিষয় আছে। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্টের কাজ, ভারতের। দেখা যাক কি হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেন করা ভুল ছিল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এখন 6 লেন করার চেষ্টা করা হচ্ছে। সাথে ঢাকা সিলেট মহাসড়কের কাজও দ্রুততার সাথে শেষ করার নির্দেশনা দেন ওবায়দুল কাদের। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। তথাকথিত উন্নয়নের নামে দলীয় নেতাকর্মী ও বেনজিরদের সরকার দুর্নীতি আর লুটপাটের সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবি এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল শেষে এই অভিযোগ করেন তিনি। সরকারের গণবিরোধী নীতির কারণে জ্বালানি, বিদ্যুৎ ও পানি সহ সব জিনিসের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেন রিজভী। বলেন, দুর্নীতি করলে কাউকে ছাড় নয়, সরকার মুখেই শুধু এ কথা বলে। আপনি তো বেনজিরকে দেশ থেকে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আইজি হয়ে রিটায়ার করেছেন, সর্বশেষ হয়তো ৮০-৯০ হাজার টাকা হবে। তাহলে তার ছেলে, মেয়ে, স্ত্রীর নামে এত ফ্ল্যাট কোত্থেকে আসলো? এত জায়গা জমি কোথা থেকে হলো? তথাকথিত উন্নয়নের নামে আপনি সুযোগ করে দিয়েছেন বেনজিরদের মতো আপনার দলের এবং আপনাদের সাথে ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তাদের লুট করো। কোরবানিতে ১ কোটি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য থাকলেও অব্যবস্থাপনায় প্রায় ১০ লাখ চামড়া নষ্ট হতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন ট্যানার্স অ্যাসোসিয়েশনের নেতারা। বলছেন, এর বেশিরভাগই ছাগলের চামড়া। রিপোর্ট শফি মাহমুদ সাগরের। সাভারের চামড়া শিল্প নগরীতে নেওয়া হচ্ছে রাজধানী থেকে সংগৃহীত কোরবানির পশুর চামড়া। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর মোট ১,৭,০০,০০০ পশু কোরবানির লক্ষ্যমাত্রার কথা মাথায় রেখে চামড়া সংরক্ষণে প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে প্রায় ১০ লাখ চামড়া অদক্ষতা এবং অব্যবস্থাপনার জন্য নষ্ট হতে পারে বলে জানিয়েছে চামড়া ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। রাজধানীর ধানমন্ডিতে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, ছাগলের চামড়ার ক্রমাগত চাহিদা কমায় অনেক ব্যবসায়ী মুখ ফিরিয়ে নিয়েছেন এ খাত থেকে। আমাদের যে খাসি এবং ছাগলের চামড়া অব্যবস্থাপনার কারণে ৮ থেকে ১০ লক্ষ পিস আপনার নষ্ট হবে। সরকারের অন্ততপক্ষে ৫০০ থেকে ৬০০ কোটি টাকা বিনিয়োগ করে আপনার যাতে এই সিটিপি সহ সলিড ওয়েস্ট ব্যবস্থাপনা আপনার যাতে করা হয়, সেই ব্যাপারে যদি আপনার পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে আমরা জানি না কবে আমরা কমপ্লাইন্ট হতে পারব। সাভারের চামড়া শিল্প নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আন্তর্জাতিক মানের না হওয়ায় LWG'র সনদ পাচ্ছে না ট্যানারিগুলো, এমন অভিযোগ করে বিটিএর চেয়ারম্যান জানান, সনদের অভাবে দেশের চামড়া ইউরোপের বাজারে রপ্তানি করা সম্ভব হচ্ছে না, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ শিল্প। ১৬ সালের পূর্বে আমরা কিন্তু ২,০০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত চামড়া ক্রয় করেছি। যে সময় আমাদের LWG সার্টিফিকেটের বাধ্যবাধকতা আসলো, সে সময় কিন্তু আমাদের থেকে ইউরোপিয়ান বায়ার, আমেরিকান বায়ার এবং জাপান, কোরিয়া সহ ফারেস্টের বায়ারগুলো কিন্তু আপনার আমাদের দেশ থেকে চলে গেল। চামড়া শিল্পে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং উন্নত যন্ত্রাংশের ব্যবহার বাড়াতে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানায় বিটিএ। লবণ ছাড়া চামড়ার দামটা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবস ছিল আজ। আবারও সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময়সূচি চালু হয়েছে। তবে ছুটির আমেজ কাটেনি সরকারি বেসরকারি অফিসে, এখনো বন্ধ বেশিরভাগ দোকান, নেই যানজট। মইদুল ইসলামের রিপোর্ট। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে কর্মব্যস্ততা অনেকটাই কম সচিবালয়ে। অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগ চেয়ার টেবিলেও লেগে আছে ছুটির আমেজ। এদিকে বুধবার থেকে নতুন সময়সূচিতে অর্থাৎ ৮ ঘন্টা অফিস করবেন সব প্রতিষ্ঠানের কর্মজীবীরা। পরিবর্তিত সূচি অনুযায়ী অফিসের সময় আবারও সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকের কার্যক্রম চলবে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, কিন্তু লেনদেন হবে বিকেল 4টা পর্যন্ত। ছুটি শেষে প্রথম দিনের অনেকটাই কর্মব্যস্তহীন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো। এছাড়া ভোরে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ খুব একটা দেখা যায়নি। বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও একই অবস্থা। অনেকটা স্বস্তিতেই ফিরছেন ঢাকাবাসী। অফিস আদালত আজকে খোলা,
তো কাজেই আমরা আত্মীয় স্বজনকে রেখে আসছি, একটু তো খারাপ লাগবেই। পেটের দায়ে আমরা আমাদের চাকরি করতে হই, যার কারণ ছেলে মেয়ের সুখ শান্তির দিকে তাকাইয়া আমরা চাকরিতে আসতে হয়। ঈদের পরে ছুটিতে যেহেতু কম, আজকে থেকে অফিস শুরু হচ্ছে, চলে আসতে হলো। এই কর্মব্যস্ততা জীবনে আবার শুরু হলো আর কি। এদিকে রাজধানীর রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা এখনও অনেক কম, কিন্তু ঈদ করতে যারা ঢাকায় এসেছিলেন কিংবা যারা ঈদে গ্রামের বাড়িতে যেতে পারেননি বুধবার, তাদের অনেককেই দেখা গেছে ঢাকা ছাড়তে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এ পর্যন্ত প্রায় ৪২,০০০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে জানিয়ে কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণের কথা জানিয়েছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। তবে এখনও কোরবানির হাটের বর্জ্য অপসারণ সম্পন্ন হয়নি ঢাকা উত্তর সিটি এলাকায়। এই বর্জ্য দ্রুত অপসারণ করার কথা জানিয়েছে ডিএনসিসি। এছাড়া উত্তর সিটির প্রতিটি ওয়ার্ডের বর্জ্য শতভাগ অপসারণ হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া ঢাকা দক্ষিণের সব হাটের বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। আর তৃতীয় দিনের মতো কোরবানির বর্জ্য রাতের মধ্যে সরিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছেন তারা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর হাজারীবাগ পার্ক এলাকায় আনন্দ র্যালি করেছে ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠন ও ফ্রেন্ডস ক্লাব অব লস এঞ্জেলস। হাজারীবাগ পার্ক এলাকা থেকে শুরু করে র্যালিটি নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এতে পুরনো ঢাকার ব্যান্ড দলের বাদ্যযন্ত্র বাজানো হয়। অনুষ্ঠানে ঢাকার বিয়ের উৎসবের সরঞ্জাম প্রদর্শন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার মনির হোসেন। তারা ঢাকার প্রত্যেকটি ওয়ার্ডে খেলার মাঠ করার দাবি জানান। অ্যান্টিগার প্রাণবন্ত উইকেটে বাংলাদেশের পেস আক্রমণের বোলিং দেখার জন্য অপেক্ষা করছেন ক্যারিবীয় গ্রেট কার্টলি এমরস। যে কোনো দলই এবার সেমিতে যেতে পারে বলেও মনে করেন এমরস। অ্যান্টিগা থেকে জানাচ্ছেন বর্ষণ কবির। নিজ শহরে মেয়েকে নিয়ে কিনতে গিয়েছিলেন চিকেন ফ্রাই। সেখানেই দেখা হয়ে গেছে এক ঝাঁক বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে। বিপিএলে ধারাভাষ্য দিতে গিয়ে যাদের অনেকের মুখই এখন তার চেনা, তাই সাক্ষাৎকারের অনুরোধ রাখলেন স্যার কার্টলি, যেখানে বাংলাদেশের পেস ইউনিটের প্রশংসায় ঝরল তার কণ্ঠে। এই অ্যান্টিগাতে বাংলাদেশের পেসাররা আরও জোরে বল করতে পারবে। এখানে বেশ বাউন্স আছে, তাদের যেমন দেখছি ভালো করাই উচিত। রানও হবে অনেক, অন্য ভেন্যুগুলোর মতো নিরস হবে না। এই বিশ্বকাপের আগে আমি বলেছিলাম ছোট দলগুলো অনেক অঘটন ঘটাবে, সেটাই ঘটেছে। বাংলাদেশেরও তাই সুযোগ থাকছে সেমিতে খেলার, কিন্তু শুধু বলাররা ভালো করলেই তো হবে না। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের এই বিশ্বকাপকে নিয়ে অনেক আলোচনাই চলছে। যদিও অ্যামব্রোস শেষ 8-এ ওঠা প্রতিটি দলই তার সেরাটা দেবে বলেই বিশ্বাস করেন। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলোতে কার প্রতি তার সমর্থন থাকবে সেটির কৌশলী উত্তর তার। আমি তো নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজকেই সমর্থন করব, অন্য কাউকে না। যারাই জিতুক, খেলাগুলো জমে উঠবে এটা মনে হচ্ছে। আমি ভালো ক্রিকেট দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছি। অ্যান্টিগাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সুপার 8-এর লড়াই করবে বাংলাদেশ। অ্যামব্রোসের আশা সত্যি হলে বাংলাদেশের কাছে কপাল পড়তে পারে এ দু দলের যে কারণে। বর্ষণ কবির, এনটিভি নিউজ, অ্যান্টিগা, ওয়েস্ট ইন্ডিজ। তুমি কি পুরুষ না কাপুরুষ মিয়া? বউর শান্তির লেগে ফ্যামিলিতে তুমি ফাইট দিবা না? ওই আমাকে যা খুশি আমরা তাই করি। তোর কি যাবি না পলসুবান দেবো তোরে? আপনি আমার মরা মা লয়ে কথা কইলেন কেন? আর একটা কথা আমার মারে লয়ে কইবেন আমি কিন্তু সহ্য করব না। খারাপ রে ভালো কবি বুঝলি। ওই তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বিয়া করছিস কি বাইরের মানুষ ছেড়ে দেওয়ার লিগা? ভুলে গেছে, প্রথম বাসর ঘর তো। আমার বই আইছে, বইনের জামাই আছে, এগুলিতে দিছো, এগুলো রামছো একটাও তুমি? বিস্কুট রামছো তুমি? যা বাচ্চারাও যাও, দেখছো সমস্যা। হ্যাঁ আমি কই যাইতেছি এটা দিয়ে আপনি কি করবেন? তুমি বললা পৃথিবীতে কোনো শব্দ নাই। ওকে, লাইট বন্ধ করি তাহলে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।